রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। গোলাপ ফুলের সাথে আবেগ জড়িয়ে নিয়ে এমন মানুষের দেখা মেলাভার। আমাদের রাজ্যে মূলত খোলা মাঠেই গোলাপের চাষ হয়। উৎকৃষ্ট গুণমানের ফুল এবং ভালো উৎপাদন পেতে হলে সুসংহত পরিচর্যার প্রয়োজন। নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের প্রগতিশীল ফুল চাষী সন্তু দে বেশ কয়েক বছর ধরেই সাফল্যের সঙ্গে এই গোলাপের চাষ করে আসছেন। তিনি 1 বিঘা জমিতে গোলাপ চাষ করেছেন। সামনের মরশুমে ভালো ফুল পেতে কি রকমের যত্ন তিনি করে থাকবেন সেই বিষয়ে তার অভিজ্ঞতার কথা বললেন তিনি। আমার 1 বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। প্রথমত গোলাপ চাষে যখন প্রথম লাগাবো তার আগে জমিটা চাষ দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর বিঘা প্রতি 2 কুইন্টাল খোল দিয়ে জমিটাকে ভালো করে চাষ করে তারপর মিনিপাল গোলাপ যেটা বাজারে সচরাচর দেখা যায় সেই গোলাপটা চারাটা আমি চাষ করেছি। সেই কলম চারা আমি মেদিনীপুর জেলা থেকে সংগ্রহ করেছি। প্রত্যেকটা চারা আমার ক্যারিং খরচা দিয়ে প্রায় 15 টাকা পিস পড়েছে। তাতে বিঘা প্রতি প্রায় 4,500 চারা লাগে। চারাটা শোধন করে নিয়েছি বেবিস্টন পাউডার দিয়ে। চারাটা গাছটাকে শোধন করে নিয়ে বিঘা প্রতিতে চারা 4,500 চারা লাগিয়েছি। 2.5 হাত বাই 1 হাত পরপর 40 ইঞ্চি বাই 12 ইঞ্চি পরপর গাছটা লাগাতে হবে এবং মাঝখানে বেডটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি পরপর লাইন থাকবে এবং গ্যাপে থাকবে 40 ইঞ্চি করে। তা বিঘা প্রতি 4,500 করে চারা লাগবে। চারা লাগানোর পর 20 থেকে 25 দিনের মধ্যে গাছটাকে ভালো করে আগাছা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর জলসেচটা নিয়মিত করতে হবে। নিয়মিত জলসেচ করলে গাছটা সতেজ থাকবে এবং তার মাঝে মাঝে আমরা উপরে যেসব পোকামারা কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে এবং পচার জন্য ব্লাইটক্স প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে 60 গ্রাম করে। 15 লিটারে 60 গ্রাম করে দিতে হবে। দেওয়ার পর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় যদি আমরা ব্লাইটক্স দিই তাহলে গাছে পচন ধরবে না এবং পোকা কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে পোকার জন্য। যেমন সাধারণত হামলা দিলেই হবে, তারপরে অতিরিক্ত যদি পোকা দেখা যায় তাহলে কোরাজিন কিংবা ফ্রেম মেসি এইসব ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। গাছের বয়স যখন 1 থেকে 1.5 মাস বয়স হবে তখনই গাছে মাটির সাথে 10-20 বিঘা প্রতি 2 বস্তা জমিতে পুরো ছিটিয়ে দিয়ে জমি যখন কোপানো হবে তারপরে লাইন টেনে দেবো, মানে মাটি দিয়ে দেবো গাছের গোড়ায় দিয়ে জলসেচ করতে হবে। তারপর আবার 1 মাস পর আবার সার দিতে হবে। সার দেওয়ার পর গাছটা 1 থেকে 1.5 মাস বয়স পর থেকে দেখা যাবে যে গাছের পরিবর্তন এবং 2 মাস পর থেকে গাছের 2-1টা করে ফুল ফোটা শুরু হবে এবং ওই ফুলগুলো মার্কেটে চাহিদা শুরু হবে তখন থেকেই। একই সার বারবার দিলে হবে না, যেমন 10-20 একবার দিলাম, তারপর ডিআইপি দেওয়া যাবে। ডিআইপির পর আবার 10-20 কিংবা 15-15 বা 20-20 19-19 সব রকম সার ব্যবহার করা যায়। গোলাপ গাছে জল প্রচুর পরিমাণে জল খায়, তার জন্য 15 থেকে যদি খুব খরা থাকে কিংবা বৃষ্টি বাদল খুব কম হয় তাহলে গাছে প্রত্যেক মাসে 1বার থেকে 2বার তো দিতেই হবে। তার মাঝে যদি দেখা যায় যে গাছের জলের প্রয়োজন তারপরও জল ব্যবহার করা উচিত। যখন গোলাপ গাছের কড়ি আসে তখন দেখা যাবে যে গাছের গোড়ায় গাছের কড়িতে 2-1টা করে পোকা লাগছে। তা তখন আমরা কীটনাশক ওষুধ ব্যবহার করব। কীটনাশক ওষুধ পোকামারা ওষুধ যেমন হামলা, তারপরে কোরাজিন, এগুলো ব্যবহার করলে পোকামারাগুলো নষ্ট হয়ে যায়। যেমন হামলা আমি 15 লিটার প্রতি 40 ml করে দিই, এবার তাতে যখন পোকার পরিমাণটা কমে যায়। পোকা লাগার আগেই আমাদের পোকামারা আমি ওষুধ দিই এবং ওষুধ দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার একটা ফুলও নষ্ট হচ্ছে না। সুন্দর গাছের গেটআপ এবং ফুলের সুন্দর থাকার কারণে আমার বাজারে এই ফুলের আমার চাহিদা প্রচুর পরিমাণে। তাই চাহিদার জন্য আমি ফুলও বেচে লাভবান হচ্ছি, তাতে বাজারের চাহিদাটাও পূরণ করতে পারছি। প্রত্যেক পিস প্রতি 3 টাকা 4 টাকা এবং 6 টাকা 7 টাকা হয়ে যায়। বাজার আপ ডাউন করতে থাকে কিন্তু নিম্ন সংখ্যাও 1 টাকা নিচে নামে না। তার ফলে গোলাপ চাষ করে খুবই লাভবান হচ্ছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত কুমড়ো গোত্রের সবজিগুলো চাষ হয় তার মধ্যে অন্যতম হলো পটল। যারা 1 বছরের জন্য এই লতানো সবজিটি চাষ করেন তারা মাটিতেই এর চাষ করে থাকেন।
কিন্তু পটলের লতার কাটিং একবার লাগিয়ে সেই একই গাছ থেকে 2 বা 3 বছর ধরে ফলন যারা নেন তারা মাচা তৈরি করে থাকেন। মাচায় চাষ করলে অবশ্য পটলের গুণমান ভালো হয় এবং রোগজ্বালা কম দেখা যায়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের বারাসত গ্রামের প্রগতিশীল সবজি চাষী পরিমল মণ্ডল তিনি এবছর 1 বিঘা জমিতে ধাপে ধাপে মাচায় পটল চাষ করেছেন। এখন তিনি এই সবজিটির চাষে কোন কোন প্রযুক্তি অবলম্বন করছেন তা জানালেন অন্নদাতাকে। আমি এবার 1 বিঘে মতো পটল চাষ করেছি। ওই ভাদ্র মাসের দিকে চাষ করেছি। ওই জমিতে 2খানা চাষ দিয়েছি। দেওয়ার পরে 50 কেজি জৈব সার, 50 কেজি 10-ছাব্বিশ সার দিয়েছি, 2 কেজি ফিরুডান দিয়েছি। পরবর্তীকালে আবার আমি 1 বিঘা জমিতে 52 কেজি খোল ডাস্ট করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে চাষ করার পরে চারা চওড়া করে ভাটা তৈরি করেছি। তৈরি করার পরে এই ভাটার একটা সাইড দিয়ে পটলের লতা পুঁততে হয়। সেই লতাগুলো পরপর 2টো করে লতা এরকম 2 হাত 2.5 হাত অন্তর পুঁতে দিয়ে গেছি ভাটার একটা সাইড দিয়ে। যেহেতু মাচার পটল সেই জন্য একটা সাইড দিয়ে পুঁতলে সুবিধাটা আছে কি সারটা দেওয়ার সুবিধা, আপনার সেচ দেওয়া বা স্প্রে করার সুবিধা, এই কারণে একটা সাইড দিয়ে পুঁতে দিয়ে গেছি। এই চারা যেহেতু বার হতে একটু সময় লাগে, আমি তার মধ্যে সাথী ফসল হিসাবে এর মধ্যে ফুলকপি চাষ করেছিলাম এবং ফুলকপি শেষ হয়ে গেছে। হওয়ার পরে সেই ফুলকপি ক্ষেত পরিষ্কার করে তারপরে পটল নিড়িয়ে সারটার দিয়ে সমস্ত মাচা রেডি করেছি। রেডি করার পরে এখন এই পটল মোটামুটি ফলন এসছে। 2টো জাত, একটা হচ্ছে সাদা, এটা একটু জলদি জাতের এবং এর ফলটা বাজারে দামও বেশি। আর একটা আছে হরিভাতখালি। সাদাটা আছে আমার প্রায় 12 কাঠা মতো, আর হরিভাতখালি আছে বাদবাকিটা 1 বিঘার মধ্যে। এবং সাদা পটলটা জলদি জাতের, শীতের মধ্যেও ফুল ফোটে, এই অগ্রিম বাজারটাও ভালো থাকে। কপি শেষ হওয়ার পরে গোড়াতে আবার সমস্ত রকম আগাছা পরিষ্কার করেছি। করার পরে সার দিয়েছি। প্রথমে দিয়েছিলাম 14-35। 1 বিঘা জমিতে আমি সবসময় প্রায় 40 থেকে 50 কেজি করে সার দিই প্রতি সেচে, এবং সারটা অল্টারনেট করে দিই। পরের বার দেখা যাচ্ছে কি আপনি 10-20 দিচ্ছে অথবা 17 দিচ্ছি, এইভাবে পরপর অল্টারনেট করে সার দিই। আর মাঝে মধ্যে স্প্রে করতে হয়, বিশেষ করে পোকার উপদ্রব, পিন পোকার জন্য বিভিন্ন রকম বিষ তেল স্প্রে করছি, কিন্তু কাজ হচ্ছে না। যার ফলে আমরা এডি অফিসের পরামর্শ মতো পোকার যে ফাঁদ পাওয়া যায় সেই ফাঁদ আমরা কিনে এনে লাগিয়েছি, এবং ফাঁদ পাতার পরে দেখা যাচ্ছে কি প্রতিদিন একটা ফাঁদে প্রায় 30-40টা করে ওই পিন পোকা পড়ছে। এতে একদিক দিয়ে কি হচ্ছে, আমার বিষ তেলের খরচাটাও সাশ্রয় হচ্ছে, আবার পোকার পরিমাণটা একদম মানে সব অংশে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমি 1 বিঘে জমিতে প্রায় 6খানা ফাঁদ লাগিয়েছি। যখন আগাছা পরিষ্কার করার পরে ওখানে পরবর্তীকালে সার দিয়েছি এবং সেচও দিয়েছি। সপ্তাহে অন্তত একটা করে সেচ দিতে হয়, এবং দ্বিতীয় সেচে গিয়ে আবার সার দিতে হয়। একটা সেচ বাদে যখন সার দেই 1 বিঘা জমিতে কমপক্ষে 40 কেজি সার দেই। এইভাবে অন্তত 4 বার সার দেওয়া হয়ে গেছে। সার দেওয়ার পরে এবার ফলন এসছে, এবং আজকে পটল তুলেছি পাইকারি 65-70 টাকা এই সাদা পটলটা বিক্রি হচ্ছিল। আজকে আনুমানিক 40-50 টাকা বাজার পাবো। আজকে 50 কিলো মতো হয়েছে, মানে আশা করছি 40 থেকে 50 টাকার মধ্যে বাজার পাবো। মাচা করতে খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। মিশু চাষ করার পরে দেখা যাচ্ছে যে প্রায় 15,000 টাকা মতো ওখান থেকে খরচ বাবদ উঠে এসছে। আর এই সবে মাত্র 2 দিন তুলেছি এবং সারা বছর আছে বিক্রি করব। আশা করছি ভালো পয়সা পাবো। এবার ভোরবেলা মদ্দা ফুলগুলো ছিঁড়ে নিয়ে আমরা একটা কাপে জলের মধ্যে ওই পরাগগুলো গুলে রাখি। যে ফুলটায় পরাগটা দেওয়া হবে প্রতিটা জালেই দেখা যায় ম্যাক্সিমাম 95% জালই দাঁড়িয়ে যায়। এই কারণে পরাগটা মিশিয়ে দিলে ভালো হয়। এবং সকালবেলা দেখা যাচ্ছে এখন যে আমার মদ্দা ফুল ফুটছে প্রায় 70-80টা করে মদ্দা ফুল ফুটছে, পরপর বেশি হবে। তো 70-80টা মদ্দা ফুলে আমার এখন প্রতিদিন 800-900 এরকম ফুল ফুটছে, মেয়ে ফুল। ওই বলছে যেটা মদ্দা ফুল ফুটছে দেখা যাচ্ছে কি মেকআপ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। পটল গাছে সাধারণত দেখা যায় প্রথম দিকে আগাছাগুলো নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হয়, পরে মাচা যখন উপরে গাছগুলো উঠে যায় নিচের গোড়াগুলো পরিষ্কার হয়ে যায় তখন আমরা ঘাস মারা ওষুধটাই ব্যবহার করি। একবার দিয়ে দিলে দেখা যাচ্ছে যেটা আগাছা বেরোক সেটা 15 দিন আর খেতে কিছু পরিষ্কার করা লাগে না। মাচায় করলে দেখা যাচ্ছে কি মাচার ফলটা পরিষ্কার হয়, বড় হয়, এবং যে বাজারে সবসময় মাটির পটলের চাইতে অন্তত কিলোতে 5-7 টাকা বেশি থাকে, এবং বর্ষাকালে এই হাজা পচাটা কম হয়। এই কারণে মাচায় করা হয় এবং মাচার খরচটাও বেশি। দেখা যায় কমপক্ষে 2 বছর রাখা যায় এবং ভালোভাবে
জমি পরিচর্যা করলে এটা 3 বছর পর্যন্ত রাখা যায় একবার চাষ করলে। তো দোকান থেকে এক একটা 80 টাকা করে নেয়। আমি আপাতত 6টা ফাঁদ পেতেছি কালবৈশাখীর সময়। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড় হলে ক্ষতি হয়, কিন্তু বৃষ্টি হলে পটলের পক্ষে তেমন ক্ষতি হয় না। একটু যদি রাত্রের দিকে, বেশি রাত্রের দিকে বা ভোরের দিকে বৃষ্টি হয় তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, আর তা নাহলে সন্ধ্যার দিকে যে কালবৈশাখী বৃষ্টি হয়, বৃষ্টি হলে সেচটা কম লাগে। আমার জমিগুলো উঁচু সাধারণত, এই কারণে জল হলেও অসুবিধা হয় না, সঙ্গে সঙ্গে বৃষ্টির জল নেমে যায়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন প্রাণকৃষ্ণ দে। তিনি ভুট্টা চাষ করতে চান এবং এই তন্ডুল ফসলটি চাষ পদ্ধতির বিষয়ে জানতে চেয়েছেন। ভুট্টা হলো তন্ডুল শস্যের রানী। বছরের 3টি মরশুমেই ভুট্টা চাষ করা যেতে পারে। আমাদের রাজ্যে যেমন কাঁচা ভুট্টা আগুনে পুড়িয়ে খাওয়া হয়, তেমনি গোখাদ্য বা পোলট্রি খাদ্য হিসাবেও এর ভালো চাহিদা রয়েছে। এর 2 ধরনের জাত রয়েছে, একটি হলো কম্পোজিট, অন্যটি হাইব্রিড। এর উল্লেখযোগ্য কম্পোজিট জাতগুলো হলো কিষান, আজাদ, বিক্রম, মেঘা। আর হাইব্রিডের মধ্যে ডেকান 101, গঙ্গা সফেদ, গঙ্গা 5, অরুণ, প্রভা প্রভৃতি চাষের জন্য বেছে নেওয়া যেতে পারে। এছাড়া এখন বিভিন্ন বাণিজ্যিক সংস্থা ভুট্টার অনেক হাইব্রিড বের করেছে, যেগুলি চাষ করে কৃষকেরা ভালো ফলন পাচ্ছেন। চাষের জন্য বিশ্বস্ত সংস্থার হাইব্রিডকেও আপনি নির্বাচন করতে পারেন। একর প্রতি 9 থেকে 10 কেজি বীজ লাগবে, তবে বীজ বোনার আগে অবশ্যই তা শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজের সঙ্গে 2 গ্রাম কার্বেন্ডাজিম বা ক্যাপটান মিশিয়ে বীজ শোধন করতে হবে। জমি ভালোভাবে চাষ করতে হবে। এরপরে একর প্রতি 3 টন জৈব সার দিতে হবে। মূল সার হিসাবে শেষ চাষে বিঘা প্রতি 12 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট ও 12 কেজি পটাশ দিতে হবে। 2 ফুট দূরত্বের সারিতে 1 ফুট অন্তর বীজ বুনতে হবে। বীজ বোনার 30 দিন পরে একর প্রতি 6 কেজি এবং 50 দিন পরে আরও 6 কেজি নাইট্রোজেন চাপান দিতে হবে। খরিফে ভুট্টা চাষ করলে সচরাচর সেচ লাগে না, তবে গরমকালে বা শীতকালে ভুট্টা চাষ করলে 5-6 বার হালকা সেচ দিতে হবে। রোগ উপকার উপদ্রব দেখা দিলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সুসংগত উপায়ে শস্য সুরক্ষা করতে হবে। সঠিক প্রযুক্তি মেনে চাষ করলে কম্পোজিট জাতের ক্ষেত্রে একর প্রতি 20 কুইন্টাল এবং হাইব্রিডের ক্ষেত্রে 25 থেকে 30 কুইন্টাল ফলন পাওয়া যায়। পাট চাষকে আরও লাভজনক করে তুলতে এখন অন্তর্বর্তী ফসল চাষে সুপারিশ করছেন বিজ্ঞানীরা। পাটের জমিতে যে সমস্ত অন্তর্বর্তী ফসল চাষ করা যেতে পারে তার মধ্যে মুগ একটি। ডাল শস্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি দফতরের পক্ষ থেকে পাটের জমিতে অন্তর্বর্তী ফসল মুগ চাষের একটি প্রদর্শন ক্ষেত্র গড়ে তোলা হয়েছে মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকে। এই প্রদর্শন ক্ষেত্রটি তৈরি করা হয়েছে যার জমিতে তিনি হলেন কৃষক জয়নাল আবেদিন। তার 3 বিঘা জমিতে এই নতুন পদ্ধতিতে পাট এবং মুগের মিশ্র চাষ করে বেশি লাভের আশা করা হচ্ছে। এবার আমি নতুন পদ্ধতিতে পাট চাষ এবং মুগ চাষ করতে ইচ্ছুক এবং অল্প খরচে যেন বেশি লাভ হয় তার জন্য আমি চাষ করতে ইচ্ছুক। 70 দিনের পরেই মুগটা উঠে যাবে, মুগটা আমার একটা অর্থকরী ফসল হিসাবে হয়ে গেল। তারপরে আমি নেক্সট ডে আমি পাটটা পেয়ে যাচ্ছি। আমার একই জমিতে 2টো ফসল হচ্ছে, এটা আমার 3 বিঘা জমিতে করছি। পাটের জমিতে মিশ্র ফসল মুগ চাষের উপকারিতা এবং তার প্রযুক্তিগত বিষয়ে জানালেন চাঁচল 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ। চাঁচল 2 নম্বর ব্লকে আজকে 0 টিলেজে পাট বোনা হচ্ছে, তার মধ্যে এখানে 0 টিলেজে পাটের সাথে মুগের ইন্টারক্রপিং করে করা হচ্ছে। যে 0 টিলেজে পাট চাষটা হচ্ছে সেক্ষেত্রে পাটের যে জাতটা আছে সেটা হচ্ছে NJ7010 এবং এটা আর একটা নাম আছে রানী। এবং মুগ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে TMV37। এই দুটো বীজই আমাদের ব্যারাকপুরের ক্রাইজ্যাপ যে রয়েছে, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার, সেখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা এখানে 3 বিঘাতে করছি ট্রায়াল হিসেবে যে 0 টিলেজে ইন্টারক্রপিং কীভাবে করা যায়। সেক্ষেত্রে এখানে আমরা যে 0 টিলেজে মেশিনটাতে 9টা করে যে লাইন রয়েছে, 9টা করে লাইনের মধ্যে অল্টারনেট ওয়েতে একটা করে ফাঁকা রেখে পাটটাকে ফেলা হচ্ছে। জুটটাকে প্রথমে ফেলে দেওয়া হলো, তার পাশাপাশি যে মাঝখানে যে রোটা হলো সেই লাইনটা হলো, সেই লাইনে কোনো মুগ বীজ পড়েনি, কেননা এটা একটা ক্যালিব্রেশন প্রবলেম আছে। সেই জন্য আমরা মাঝখানে যে রোটা ফাঁকা রেখে সেখানে মুগ বীজটাকে হাতে হাতে করে দিয়ে চাষিকে দিতে বললাম এবং সেই হিসাবে ট্রায়ালটা করা হলো। এবং প্রতিটা তারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা 9টা লাইনের মধ্যে 5টা করে পাটের লাইন হচ্ছে আর 4টা করে মুগের লাইন হচ্ছে
এবং এই যে TMB 37 ব্যারাকপুরের বিজ্ঞানীদের মতে এটা এবং আমরাও অনেকগুলো সেমিনারে দেখেছি যে TMB 37 55 থেকে 60 ডেজ কি আমরা মে মাসের শেষ সপ্তাহে এটাকে তুলে নিতে পারবো মুখটাকে। সেই সময় দেখা যাবে হয়তো হয়তো কোমর অবধি পাটটা রয়েছে। এবং রানী ওনাদের মতে ওনাদেরই দেওয়া জাত এটা ক্রাইজেপ্টের, ওনাদের মতে এটা 100 দিনের জাত। সুতরাং ওটা তোলার পরে মুখটা তোলার পরে আরও 30-40 দিনের মধ্যে আমি পাটটাকে তুলে নিতে পারছি। এবং এটা যদি পপুলারিটি করা যায় তাহলে সেক্ষেত্রে এখানকার কৃষকদের মধ্যে একটা অভূতপূর্ব আশা মিলবে। এবং এর পাশাপাশি যদি মুখটাই একই জমিতে করা যায় তাহলে একই জমি থেকে আমরা দুটো ফলন পাচ্ছি। সেক্ষেত্রে পাটের দাম যদি কম বেশিও হয় সেক্ষেত্রে মুখে অনেকটা পোষাবে। এবং এর পাশাপাশি আমাদের ক্রপের প্রোডাক্টিভিটিও বাড়বে একটা জায়গাতে, এবং কৃষকের মুখেও হাসি ফুটবে। এবং জমির দিক থেকে যে ব্যাপার জমির স্বাস্থ্য, সেই জমির স্বাস্থ্যের দিকটাও ঠিক থাকবে, তার কারণ আমরা ডাল চাষ যে মুগের মাধ্যমে জমিতে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার বা জৈব সার আমরা ফিরিয়ে দিতে পারছি। দুটো বীজই বপন করার পূর্বে বীজ শোধন করে নেওয়া উচিত। আমরা কৃষকদেরকে বিভিন্ন সময় বীজ শোধনের জন্য বলি, তার কারণ হলো প্রথমেই যদি টিকাকরণ করা যায় তাহলে অনেকটাই রোগ পরবর্তীতে আসবে না, নির্মূলকরণ হয়ে যায়। সেক্ষেত্রে পাটের ক্ষেত্রে বা মুগের ক্ষেত্রে আমরা আজকে কার্বেন্ডাজিম 50% WP প্রতি কেজি বীজের সাথে 15 থেকে 20 মিনিট জাস্ট মাখিয়ে রেখে তারপরে বপন করছি। সেক্ষেত্রে যে পাটের বা মুগের বীজের মধ্যে যে বীজবাহিত বিভিন্ন রকমের যে রোগগুলো বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো রয়েছে অনেকটাই আশা করি ধ্বংস হয়ে যাবে। এই পাটের সাথে যে মুগের যে ইন্টারক্রপিং মানে একসাথে যে চাষ, সেইটা কিন্তু এর আগেও কিন্তু আমরা গঙ্গারামপুর ব্লকে দেখেছি এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে হয়েছে। এবং এটা পরীক্ষিত এবং প্রমাণিত যে কৃষকেরা এতে বিশেষভাবে উপকৃত হয়েছে। মালদায় এবছর চাচল 2 নম্বর ব্লকে এটা করা হচ্ছে এবং আশা করি এবং কৃষকরা এটা সম্বন্ধে শুনেছে এবং আশা করি এটা সাফল্যের সাথে আমরা আগামী দিনে কৃষকদের মধ্যে সারা জাগাতে পারবো এবং কৃষকরা এখানে অভূতপূর্বভাবে এগিয়ে আসবেন আশা করি। এটা এইখানে নতুন, কিন্তু অন্যান্য জায়গায় এটা অনেকদিন আগে শুরু হয়েছে। শুধু যদি না কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে বৃষ্টি যদি প্রচুর পরিমাণে না হয় মুগের হারভেস্টিংয়ের সময়, মানে মুগ তোলার আগে বা মুগের ফুল হওয়ার পরে, তাহলে আমরা আশা করি এখানে যথেষ্ট ভালো পরিমাণে ফলন পাবো। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।